আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাকে শুনছেন বা পরবর্তী শুনবেন, বাংলাদেশের সাধারণ জনগণ এবং আমার আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতাবৃন্দ সকলকে আমার অন্তঃস্থল থেকে মুজিবীয় শুভেচ্ছা। আজকে এই মুহূর্তে যে জন্য এসেছে, আমার কাছে ছোট্ট একটা ইনফরমেশন আছে। সেটা হচ্ছে, গতকাল একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন। সেখানে তাদের কি কথা হয়েছে সেটা আমরা না জানলেও সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। এরপরে আজ আবার প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন এবং বিভিন্ন দেশের দূতাবাসগুলোর রাষ্ট্রদূতরা আপনার নির্বাচন কমিশন, প্রধান বিচারপতি এবং আমাদের সেনাপ্রধানের সাথে দেখা করে, এবং রাষ্ট্রপতির সাথে দেখা করতে পারছেন না, সেনাপ্রধানের সাথে পর্যন্ত দেখা করে বিভিন্ন বিষয়ে কথা বলছেন। তো যে ইনফরমেশনটুকু আছে সেটা হচ্ছে যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, সর্বোচ্চ আপনার মার্কিন চিফ দ্য অ্যাফেয়ার্স এবং আপনার ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রদূতরা আছে, তারা সেনাপ্রধানকে সরাসরি জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে চরম মৌলবাদের উত্থান ঘটেছে অলরেডি। তারা বলে দিয়েছে যে এই মুহূর্তে যদি লাগাম টেনে ধরা না যায়, তাহলে বাংলাদেশের অবস্থা আফগানিস্তান বা সিরিয়ার মতো হয়ে যেতে পারে, সেটা বলেছে তারা। এবং তারা এই বিষয়ে সকলে ডিপলি কনসার্ন শব্দটা, যেটা মানে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সেই বিষয়ে সকলে একজোট হয়ে বলেছেন। আর এতেই পিত্তে আঘাত লেগেছে সেই সব মৌলবাদী গোষ্ঠীর। গতকাল সম্ভবত সেনাবাহিনী প্রধান বিচারপতির সাথে যেসব বিষয়ে আলোচনা করেছেন, তার মধ্যে হচ্ছে যে নুরুর গায়ে হাত তোলা এবং বর্তমানে বেশ কিছু লোকজন সেনাবাহিনী নিয়ে যেভাবে কথা বলছে সেই বিষয়ে তো কথা বলতে, এবং পরবর্তী আইনি পরিস্থিতি কী হবে এগুলো নিয়ে। কারণ দেখেন, সেনাবাহিনীর যেই সোলজারগুলো এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় আছে, তারা কিন্তু সকলে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তারা কিন্তু সেনা কমান্ডার বা সেনাবাহিনীর অধীনে নয়, তারা সকলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তারা কোনো সেনাপ্রধানের নির্দেশে চলে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যা নির্দেশ দেয় তাই করে। আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বলতে, একজন ম্যাজিস্ট্রেট, আপনার অনেকেই ধারণা আছে, যাদের ধারণা নেই তারা হয়তো দেখেছেন যে ম্যাজিস্ট্রেট অর্ডার দেয়, ওকে একে জেলে বন্দি করা হোক, একে জামিন দেওয়া হোক, একে ধরা হোক, এরে এখান থেকে উচ্ছেদ করা হোক, এইভাবে। ওনারা কিন্তু সরাসরি যে কেউ উচ্ছেদ করতে যায় না, কাউরে ধরতে যায় না, কাউরে বাঁধতে যায় না, এটা করে কিন্তু পুলিশ। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বলতে, সেনাবাহিনী তো বলে যে আপনি জায়গা খালি করেন, আপনি এখান থেকে চলে যান, আপনি এখান থেকে হয়ে যান। এই যদি সেনাবাহিনীর অ্যারেস্ট করার বা ধরার ক্ষমতা বা ধরে ফেলতো, তাহলে তো এটা মার্শাল ল হবে ভাই, ইমার্জেন্সি হবে, কারফিউ হবে, তাইলে যায় ধরতে পারবে, এছাড়া তো না। সুতরাং যত দোষ সব নন্দগোষ। সুতরাং সেনাবাহিনী আপনার পক্ষে যাইয়া কথা বললেও দোষ, না গেলেও দোষ। কিন্তু বর্তমানে আসলে যেটা এখন হচ্ছে যে, আমরা অনেকেই এখন যারা আওয়ামী লীগ সমর্থক বা কিছু একটা হলে কালকেই সেনাবাহিনী নিয়ে নিচ্ছে ক্ষমতা, পরশুদিন সেনাবাহিনী এসে যাচ্ছে, এই ইউনুস পালাইতেছে, এগুলো যেগুলো বলছি, এগুলো সবই হচ্ছে যে গুজব। আমরা নিজেরাও হয়তো গুজব ছড়াচ্ছি। শুধু আপনার আমি নিজেও বলবো যে আমরাও হয়তো গুজব ছড়াচ্ছি। তো বর্তমানে আপনাদের যেটা বলছিলাম, যে বর্তমানে আমার কাছে যে ইনফরমেশনটা আছে, যে আপনার তত্ত্বাবধায়ক এই এখনকার যে ইন্টারিম গভর্নমেন্টের কিছু সদস্য, 8 জন, আমার কাছে 8 জনের নাম আছে যারা সেফ এক্সিট চাচ্ছে। তার মধ্যে আসিফ নজরুল এবং আপনার ডাস্টবিন শফিক এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা সহ আরও 4 জন আছেন, যারা সরাসরি সেনাবাহিনী এবং বিভিন্ন দূতাবাসের সাথে কথা বলেছেন যে কোনো পরিস্থিতিতে যদি তারা চলে যেতে হয়, তারা যাতে সেফলি চলে যেতে পারে, কারণ তাদের কোনো দেনা পাওনা এখানে নেই। এখন আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না, আমাদের এই প্রধান উপদেষ্টা যিনি আছেন, উনি তো টিভিও চালাইতে পারেন না, সেটাও ওনাকে শফিক করে দিতে হয়। উনি শফিকের হাতে এখন কুক্ষিগত। শফিক ওনাকে যা লিখে দেন তাই লিখেন, শফিক ওনাকে যা বলে দেন তাই বলেন। তার মানে হচ্ছে যে উনি এখন শফিক নির্ভর।
সুতরাং উনি সব স্বীকার করে বলেছেন যে ভাই আমি চলে যেতে চাই, আমারে পার করে দিলেই আমি যাবো। 8 জন যে উপদেষ্টা, তার কারণ হচ্ছে যে ওনারা এখন বুঝতে পারছেন, দেখেন আপনার একটা হাইকোর্টে একটা বিচার কার্যক্রম চলছিল, যেটা তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে কি আসবে না, যেটাকে এখন নিয়ে গেছে অক্টোবরের 26 তারিখ। এদিকে আবার আজকে সকালে একটা ডিক্লারেশন দিয়েছিল যে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন হবে অক্টোবরের 30 তারিখ। 26 তারিখ তত্ত্বাবধায়কের রায়, 30 তারিখ ঢাকা ইউনিভার্সিটির রায়। ইলেকশন হবে কি হবে না, এখন তত্ত্বাবধায়ক সরকার যদি হয় তাহলে কবে, কখন, কোন দিন থেকে ইফেক্ট হবে, এইটা যেমন একটা প্রশ্ন। আর এদিকে ঢাকা ইউনিভার্সিটির ইলেকশন। এখন আপনারা খেয়াল করতে পারেন গত 4 দিন যাবৎ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সমস্ত ইউনিভার্সিটিতে একটা গন্ডগোল চলছে। এর আগে ঢাকার ওই যে আপনার ঢাকা ইউনিভার্সিটি বুয়েট, চুয়েট, কুয়েট, মুয়েট এদের দিয়ে একটা, এটা পুরোটাই কিন্তু জামাতের একটা নীল নকশা। তারা চাইতেছে যাতে কোনোভাবে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না, তাইলে কী হবে, সমস্ত বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজগুলোতে একটা গন্ডগোল লাগে। তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যে উপদেষ্টারা সব ভাইগা যাবে গা, ওনারা যে কোনো একটা রাস্তা ঘাটে, মাঠে, ময়দানে দাঁড়াইয়া বিপ্লবী সরকার গঠন করবে, সংবিধান ছুঁড়ে ফেলে দিবে। এগুলো হচ্ছে জামাতের প্ল্যান এবং জামাতই করাইতে চেষ্টা করতেছে। আর আমরা যারা এই যে আওয়ামী লীগ বলেন, সমমনা বলেন, মুক্তিযোদ্ধার সমর্থক বলেন, তারা সব কিছুতে আমরা ওদের খাওয়ারটা খাইয়ে গুজব রটানোতে ব্যস্ত হয়ে পড়ছি। কারণ আমরা এখনো এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারি নাই, আমরা বলতে আমরা আওয়ামী লীগ এমন কোনো পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি নাই যেটার জন্য আপনার 111 আসবে। আপনার 2006 সালের কথা মনে আছে, লগি বইটা বৈঠক, সেই পরিস্থিতি আমরা সৃষ্টি করার কারণে 111 হয়েছিল। সেই পরিস্থিতি সৃষ্টি করার মতন ক্ষমতা এই মুহূর্তে এখন পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে দেখা যাচ্ছে না। সেইটা সৃষ্টি হইলে, সেরকম পরিস্থিতি সৃষ্টি হইলে আমরা বলতে পারি যে হ্যাঁ 111 আসছে। আর সেই পরিস্থিতি সৃষ্টি করতে তো আমরা তো পারছি না, বরং আমরা যে জামাত যেগুলো করতেছে, ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি যেগুলো গন্ডগোল করতেছে, সেইটার প্রচার আমরা খুব না বুঝে প্রচার করতেছি। কারণ তারা চাচ্ছে যে কোনো কিছুই হবে না, তারা বিপ্লবী সরকার গঠনের দিকে যাচ্ছে। এনসিপিও তাদের সাথে আছে। নুরুল হক নুরাকে মায়ের পিছনেই জামাত ইসলামের হাত আছে। একটু খোঁজ নিয়ে দেখেন, একটু ভালো করে ভিডিওগুলোতে দেখেন, যাদের ওই সময় ধরা হয়েছে, যাদের ওই সময় ছেড়ে দেওয়া হয়েছে, ধরুন হয়েছে, সবগুলো কিন্তু জামাতের পোলাপান। এটা আপনাদের বুঝতে হবে। আর যেই 8 জন এখন চাচ্ছে, তারা হচ্ছে যে যদি পরবর্তী পরিস্থিতিতে এই যে অক্টোবর মাসের 26 তারিখ যদি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়, তাহলে কেউ যদি চলে আসে, কোনো সাবেক বিচারপতিকে এনে যদি তত্ত্বাবধায়ক সরকার করা হয়, তাহলে এদেরকে সেফ এক্সিট দিতে হবে, যে এনারা যাতে পালায়ে যেতে পারে, সেইটা চাচ্ছে ওনারা। কিন্তু ওনারা যে পালাই যেতে পারবে না, ওনাদের যে ধৈর্য রাখতে হবে, এই কার্যক্রমটা আমরা এখনো দেখাইতে পারছি না। আমরা তো ছোটোখাটো 2-1টা মিছিল করেছি বা 2-4টা বড় মিছিলও করছি, কিন্তু এখনো সারা বাংলাদেশে আমরা ওইভাবে সাংগঠনিক কোনো কিছু দেখাইতে পারিনি। যেই কারণে সেনা শাসন এই মুহূর্তে আসবে না। তবে একটা গুমুট পরিস্থিতি আছে, যদি আমরা সেভাবে কিছু করে দিতে পারি, তাহলে হয়তো 5 দিন পর হোক আর 50 দিন পর হোক, হয়তো আবার 111-এর একটা ভাবধারা দেখা যাইতে পারে এবং সব কিছু একটা শান্তিপূর্ণ অবস্থান দেখা যাইতে পারে। তবে আমাদেরকে দাঁড়াইতে হবে যাতে আমাদের বিরুদ্ধে যেই নিষেধাজ্ঞা আছে, এগুলা এই গভর্নমেন্ট, এই ইন্ট্রিমি তুলে যেতে হবে, তাদের পাপ তারাই পরিষ্কার করে দিয়ে যেতে হবে। যদিও আমরা এটা মানি না, যে ওরা কি করলো না করলো, এটা আমাদের কোনো 2 পয়সার দামও নেই আমাদের কাছে, তো ওরা পাপ মোচন করে দিয়ে যেতে হবে। এবং এই 8 জনের মধ্যে ভয়ই হচ্ছে যে আওয়ামী লীগ, যে পৃথিবীর যে কোনো জায়গায় হয়তো ধরে বসতে পারে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদের হয়তো কুকুরের মতন পিটাইতে পারে। আর এই ক্ষমতা আওয়ামী লীগের আছে। যে ইউনূস শাহী পদত্যাগের জন্য 5টি দাবি দিয়েছেন সেনাপ্রধানের কাছে, এবং সেটা রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর দায়িত্ব নাকি সেনাপ্রধানকে দিয়েছেন। এটা হচ্ছে যে ভেতরকার একদম সলিড ইনফরমেশন, যে ইনফরমেশনটা এখন থেকে 3 ঘন্টা আগে আমি পেয়েছি। তো উনি পদত্যাগ করে কি করবেন আসলে? উনি পদত্যাগ করবেন বলতে, যেহেতু এখন কেউই ওনাকে আর বিশ্বাস করছেন না, ওনাকে পদত্যাগ করতে হবে। সেনাপ্রধানও চাচ্ছেন না যে ওনার আন্ডারে কোনো নির্বাচন হোক। একটা তত্ত্বাবধায়ক সরকার এনে সেই সরকারের অধীনে একটা নির্বাচন করবেন, তার আগে উনি পদত্যাগ করে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন।
আর এই বিষয়ে আসলে সেনাপ্রধান বা রাষ্ট্রপতি চুপ্পুর চাইতে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের চাপ সর্বোচ্চ বেশি। তার কারণটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন গত 30 তারিখ আপনার ঢাকার ওয়েস্টিন হোটেলে এক আমেরিকান নাগরিকের লাশ পাওয়া গেছে, যেটা বলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় এসেছে। ওয়েস্টিন হোটেলের একটা রুমে একজন আমেরিকান নাগরিকের লাশ পাওয়া গেছে, কিন্তু সেখানে আসল ঘটনাটা হচ্ছে যে এই আমেরিকান নাগরিক নাকি আজ থেকে 2 মাস আগে বাংলাদেশে এসেছিল। কোথায় ছিল এই 2 মাস কেউ জানে না। 30 তারিখে 29 তারিখে আমেরিকান এম্বাসি থেকে এই নাগরিকের জন্য ওয়েস্টিন হোটেলের এই রুমটি বরাদ্দ নেওয়া হয়, যেটার বিল থেকে শুরু করে সমস্ত কিছু এই নাগরিকের জন্য আমেরিকান এম্বাসি দেয়। এবং আমেরিকান এম্বাসি কেন দেয় সেটা কি জানেন? সেটা হচ্ছে যে এই লোক, এই ভদ্রলোক, উনি আমেরিকান সামরিক বাহিনীর বিশেষ সেলের কর্মকর্তা। উনি আফগান যুদ্ধ এবং ইরাক যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। তিনি সেই কোরের একজন কর্মকর্তা এবং ওনার চাকরি আরো 2 বছর আছে, যেটা ওনার লিঙ্কেড প্রোফাইল থেকে জানা গেছে যে উনি এই 2 বছর পরে উনি অবসরে যাবেন। তাহলে উনি এই 2 বছর পরে অবসরে যাবেন, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে কেন এবং কিভাবে উনি মারা গেলেন? উনি যখন মারা গেলেন তখন যে ঘটনাটা পরবর্তীতে পুলিশ বলেছিল যে ওনার লাশ ময়নাতদন্ত করতে দেয় নাই। উনি শনিবারে হোটেলে উঠেছেন, রোববারে দুপুরবেলায় যখন ওনার কোনো খাওয়া দাওয়া বা কোনো কিছুর অর্ডার দেয় নাই, তখন আপনার রুম সার্ভিস গিয়ে দরজা নক করে অনেক ডাকাডাকি করার পরে পায় নাই। পরে মাস্টার কি দিয়ে ওই রুমের তালা খুলে দরজা যখন খোলা হয় তখন দেখা যায় যে উনি মৃত পড়ে আছেন। সাথে সাথে আমেরিকান এম্বাসি এবং তাদের ডাক্তাররা এসে বলেছিলেন না এটা স্বাভাবিক মৃত্যু, এই বলে তারা সেই লাশটা ওখান থেকে নিয়ে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকান সেনাবাহিনীর আর কতজন অফিসার এইখানে আছেন এই মুহূর্তে? তারা এখানে কি করছেন? তাদের কাজ কি? কিভাবে মারা গেলেন? এটা কিন্তু বাংলাদেশে যেহেতু মারা গেছে, বাংলাদেশের পোস্টমর্টম হওয়ার কথা ছিল, বাংলাদেশ জানার কথা ছিল, কিন্তু কোনো কিছু জানতে চাননি। কোনো পত্রিকাও বলে নাই যিনি সেনাবাহিনীর লোক ছিলেন, ইউএস সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন, এটা বলেনি। এই সব ঘটনাগুলো মিলিয়ে আপনার অবস্থা এমন পর্যায়ে পড়ছে যে ইউনুস প্রশাসনের উপর একটা চাপ পড়েছে। সেই চাপে এখন ইউনুস সাহেব 5টা দাবি জানিয়েছেন যে উনি পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে যাবেন। তবে তার 5টা শর্ত। শর্ত নাম্বার 1, ওনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। শর্ত 2, অতীতের ওনার যত মামলা ছিল যেগুলো এখন খালাস দিয়েছে বিভিন্ন কোর্ট থেকে, সেগুলো পুনরুজ্জীবিত করা যাবে না। নাম্বার 3, ওনার যত প্রতিষ্ঠান আছে, এই যে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, গ্রামীণ হাসপাতাল, গ্রামীণ ইউনিভার্সিটি, এবং উনি যেই এখন ওই মানব পাচারের যে লাইসেন্সটা নিয়েছেন এবং বাকি ব্যবসা, কোনো কিছুর কোনো ক্ষতি সাধন করা যাবে না। এগুলো সব যেটা যেভাবে আছে ওভাবেই থাকবে। এইটার ব্যাপারে কেউ কোনো নাক গলাতে পারবেন না, মানে ব্যবসা বাণিজ্য ওনার চলতে হবে। নাম্বার 4, উনি সহ ওনার এই মন্ত্রী পরিষদের বাকি যারা আছেন ওনাদের সবাইকে সেফ এক্সিট বিশেষ চার্টার্ড বিমানে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়ে আসতে হবেন। এবং নাম্বার 5, জুলাই আগস্টের যে ঘটনা বা যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, এগুলো কোনো কিছুতেই উনি, ওনার পরিবার, ওনাদের যেই মন্ত্রী পরিষদ এই মুহূর্তে আছেন, উপদেষ্টা পরিষদ, তাদের পরিবার পোষ্য কাউকে কোনো বিষয়ে জড়ানো যাবে না। এই 5টি শর্ত মেনে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমাদের সেনাপ্রধানের কাছে, এবং সেনাপ্রধানকে অনুরোধ করেছেন এই খবরটা যাতে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হয়। যদি এগুলো সব ঠিকঠাক হয় এবং এগুলো মেনে নেয়, তাহলে উনি এই সেফ এক্সিট নিয়ে বাংলাদেশ থেকে চলে যাবেন। এবং ওনার চলে যাওয়ার মূল কারণ নির্ঘাত আপনাদের বুঝাতে পেরেছি যে ওই আমেরিকান সেই সোলজার, বিশেষ বাহিনীর সেই সোলজার মৃত্যুটা আপনার আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন মনে করছে যে ওনার ইশারাতেই কেউ হয়তো গিয়ে হোটেলের ভেতরেই মেরে এসেছিল।
কারণ যদি ওই লোক যদি স্বাভাবিক মৃত্যু হতো বা উনি যদি স্বাভাবিকভাবে মৃত্যু হতো তাহলে ওটা পোস্টমর্টেম করতো, বা দরজা লাগানোর পর দরজার উপরে ছিটকিনি লাগায় দেওয়া হইতো যাতে অন্য কেউ ঢুকতে না পারে, বা ভেতরে লক ছিল সেটা না করে এটা কার্ডে খোলা যায়। ওয়েস্টিন হোটেলে সব কার্ড ব্যবহার করে, মাস্টার কার্ড দিয়ে খোলা যায়, খুলেই দরজার ভেতরে পেয়েছেন। একজন লোক আগের দিন রাতে গেলে তো সেটা বন্ধ থাকবে, কিন্তু উনি হোটেলে ছিলেন সেই রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত উনি কোনো খাওয়ার দাওয়ার কোনো কিছুই অর্ডার করেন নাই, হোটেল থেকে এক ফোঁটাও বের হন নাই, কিছু নাই, এবং সিসিটিভির যত ফুটেজ আছে কোনো ফুটেজেই কিছু নাই। এই হচ্ছে যে মূল কাহিনী। তবে শর্ত ওই 5টাই দিয়েছেন ইউনূস সাহেব, যে 5টা মেনে নিলেই উনি যে কোনো মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাওয়ার জন্য উনি রাজি হয়েছেন। আর আপনারা সারা দেশে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় মারামারিতে আছে। নুরুর পরে আজকে আবার গার্মেন্টস শ্রমিকদের উপরে গুলি বর্ষণ করে একজন নিহত হয়েছে, এবং গার্মেন্টস শ্রমিকরাও বেধড়ক পিটানি দিয়েছে এই সেনাবাহিনীর সোলজারদেরকে, এবং একজন সেনাবাহিনীর সোলজার আহত সোলজারকে নিয়ে যাওয়ার সময় অন্য সোলজাররা বলছে, স্যার অনুমতি দেন, কুত্তার বাচ্চা সবগুলোরে মেরে ফেলবো। তাহলে বাংলার জনগণ কুত্তার বাচ্চা নাকি হয়ে গেছে। তো সেই ভিডিওটাও আপনাদেরকে আমি আমার কথার শেষে দিয়ে দিচ্ছি, সেটাও আপনারা দেখে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার সৈনিক এমনি তৈরি স্যার। স্যার দেখেন স্যার আমাদের কর্পোরাল মোকাররম ওস্তাদকে কিভাবে মারছে স্যার, দেখেন স্যার ওই কুত্তার বাচ্চাদের মারে। স্যার আদেশ দেন স্যার। স্যার দেখেন স্যার কি করছে স্যার, মাথায় স্যার মারে স্যার। স্যার দেখেন স্যার আমরা স্যার প্রচুর পরিমাণে রক্ত করতেছে স্যার।